গ্রেভিয়ার্ড কোঠিতে যুগ আমোদিতার সাথে ফোনে কথা বলতে থাকে আর কায়ার ফোন ঘাঁটতে থাকে। অভিমন্যু স্নান সেরে রান্নার কাজে মনোনিবেশ করে। অভিমন্যুর হঠাৎ কি মনে হলো কায়ারকে সে তেল ও নুন দিতে আসতে বলে। অভিমন্যুর হঠাৎ কি মনে হলো কায়ারকে সে তেল ও নুন নিয়ে আসতে বলে যুগের ওপরে বশীকরণ হয়েছে কিনা জানার জন্য। কিছুক্ষণের মধ্যে কচুও তেল আর নুন নিয়ে চলে আসে। এরপর অভিমন্যু বেশ কিছু প্রক্রিয়া করে এবং মন্ত্র পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর অভিমন্যু জানতে পারে তার উপরে বশীকরণ করা হয়েছে, কিন্তু অভিমন্যু সেরকমভাবে বশীকরণ ভাঙতে পারে না। এদিকে আমোদিতা যুগের কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। সেই সময় রজনীও সেখানে রান্না করতে এসেছিল। আমোদিতা ঘুরে ফিরে সে একই রকম প্রশ্ন তাকে করে বসে যে রজনী কি করে আমোদিতার মনের কথা জানতে পারে। রজনী বাধ্য হয়েই বলে, ঠিক আছে, তাহলে তোকে আজকে বলেই ফেলি। রজনী জানায় সদাইনরা মন্ত্র বলে এমন এক শক্তি তৈরি করে ফেলে যে সদাইনরা একে অপরের মনের কথা শুনতে পায়। আমোদিতা আনন্দে উৎফুল্ল হয়ে বলে, তাহলে সেই যুগের মনের কথাও জানতে পারবে। এই কথা শোনা মাত্রই রজনী রেগে যায় এবং তাকে বুঝিয়ে বলে সদাইন কেবল সদাইনের মনের কথাই জানতে পারে, অন্যদেরটা নয়। বিরক্ত হয়ে রজনী বলে, যদি আমি অন্তর্যামী হতাম তাহলে তো অনেক কিছুই জানতে পারতাম, তাই না? আমোদিতা জিজ্ঞেস করে, কি জানতে পারতে? রজনী তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে দেয়। আমোদিতা মনে মনে ভাবতে থাকে, যদি সেও রজনীর মনের কথা জানতে পারত কত ভালোই না হতো। সাথে সাথে মনের কথা যায় রজনীর কাছে। রজনী জানায় সেও জানতে পারবে যদি সে নিজেকে ঠিক মতো প্রস্তুত করতে পারে। যেহেতু আমোদিতা সদাইনের একটা অংশ, তাই রজনী আমোদিতার মনের কথা ঠিকই জানতে পেরে যায়। অপরদিকে গ্রেভিয়ার্ড কোঠিতে যুগের বশীকরণ ভাঙা নিয়ে চিন্তায় পড়ে যায় অভিমন্যু। এদিকে কচু ভাবতে থাকে বরযাসিনীর স্বামী আছে কিনা। কচু অভিমন্যুকে প্রশ্ন করেই বসে, আমার বরজুর কি বিয়ে হয়ে গেছে নাকি? আচ্ছা, ওর হাজব্যান্ড কি করে? ওর সাথে তো হাজব্যান্ডের একটাও পোস্ট ফেসবুকে নেই। ব্যাপারটা কি শুনি? এই শুনে অভিমন্যু প্রচণ্ড রেগে যায়। সে এমনিতেই যুগকে নিয়ে চিন্তায় রয়েছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর অভিমন্যু জানতে পারে যুগ বাইরে মাছ কিনতে গেছে, কারণ আজ রাতে নাকি সেখানে পার্টি হবে। যুগের একা একা চলে যাওয়া নিয়ে অভিমন্যু ভীষণ চিন্তায় পড়ে যায়। সে কায়ার ও কচুকে জিজ্ঞেস করে তারা কেন যুগের সাথে যায়নি, আর তারা জানায় যুগ আমোদিতার ব্যাপারে যা সব কথা বলছিল বিয়ের আগেই ফুলসজ্জা করার কথা বলে যাচ্ছে। যদি ওর বাড়ির লোকের সামনে উল্টোপাল্টা কিছু বলে বসে তো তাদের অবস্থায় খারাপ হয়ে যাবে, তাই সেটা বুঝে তারা আর যায়নি। অভিমন্যু যুগকে ফোন করে আর সে জানতে পারে যুগ বাংলা মোড়া ঘাটে রয়েছে। সে আসছে। এদিকে যুগ বাংলা মোড়া ঘাটে একা একা যাচ্ছিল। অভিমন্যুর ফোনটা আসার পর ফোনটা পকেটে রেখে সে সামনের দিকে এগোতে থাকে। সন্ধে 6:30 বাজে। যুগ আমোদিতার কথা ভাবতে ভাবতে যেতে থাকে। ভাবল মাছ কিনে আমোদিতার কাছে যাবে। মাছের কথা ভাবতে ভাবতে যামিনীর কথা তার মনে পড়ে যায়। যুগ ভাবল রঙ্কাভোজা গ্রামে যাবে। এই ভেবে যুগ যেই মাত্র কৃষ্ণ নদীতে পা রাখল, সাথে সাথে যুগ একটা শব্দ শুনতে পেল। আমি জানতাম যুগ, তুমি ঠিক আসবে। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। যুগ যেন আমোদিতার কথা ভুলে যায়। যুগ ভাবতে থাকে এই নারী শব্দ কার, কার শব্দ সে শুনতে পাচ্ছে। আবারও এক নারী শব্দ ভেসে এলো। কাছে এসো যুগ, আমাকে মুক্ত করো। কাছে এসো যুগ, কাছে এসো। তার কথা যেন মোহ আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল, আর সেই জন্যই যুগ আমোদিতার কথা ক্ষণিকের জন্য ভুলে যায়। প্রথমে সে ভয় পাচ্ছিল, সে যক্ষিণী নয় তো। আবারও ওই নারীর শব্দ সে শুনতে পায়। যুগের যে ওই মুহূর্তে কি হলো কে জানে। যুগ বলল, আমি আসছি, তুমি দাঁড়াও। এই বলে সে সামনের দিকে এগিয়ে গেল। সেই সময় কৃষ্ণই নদীর চারপাশে ঘন কালো মেঘ উড়ে বেড়াচ্ছিল, যেন এক অদৃশ্য দৃষ্টি যুগকে এক দৃষ্টে দেখে চলেছে।
অপরদিকে রঙ্কাপূজা গ্রামের ধনিয়া ও হরি বারান্দায় বসেছিল। এদের মধ্যে হরি হলো পাহারাদার আর ধনিয়া হলো রতন পালির কাজের লোক। তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল। তারা রতন পালির ব্যাপারে কথা বলছিল। এরই সাথে তারা হরির ঘরের দিকে যাচ্ছিল আর তারা আজ রাতে দুজন মিলে ভীষণ মজা করবে সেই কথাই বলছিল। হরির ঘরটা রতনপালি তাকে থাকার জন্যই দিয়েছিল। বাড়ি এসে তারা দেখে দরজা আগে থেকেই খোলা ছিল। ভিতরে গিয়ে তারা দেখে পুরো ঘর অন্ধকার। তাদের মনে হলো ঘরের ভেতরে যেন কেউ রয়েছে। হরি আলো জ্বালাতেই সামনে দেখে তার মালিক রতনপালি, যাকে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই সময় হরির সাথে ধনিয়া কি করছে। তারা নানা রকম বাহানা দিয়ে বলে তারা নাকি রতনপালিকে এখানে খুঁজতে এসেছে। ধনিয়া কামুক হাত দিয়ে রতনপালিকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকেই খুঁজতে এসেছে, কিন্তু রতনপালি ছিল ভীষণ চতুর, কিছুতেই বিশ্বাস করবে না। তবে তারা নানাভাবে বুঝিয়ে তো দেয়। তবে তারা রতনপালিকে প্রশ্নও করে বসে যে সে এখানে কি করছে। রতনপালি কিছু একটা লুক্কায়িত রেখে ঘরের ছাদের দিকে তাকিয়ে বলে ও কিছু না। তবে তারা বুঝে যায় রতনপালি কিছু তো একটা লুকোচ্ছে। রতনপালি বাহানা দিয়ে বলে যে সে ঘর ঠিক করবে বলে পরিকল্পনা করছিল, কারণ হরি সবচেয়ে কাছের পাহারাদার বলে কথা। কিন্তু তারা প্রশ্ন করে বসে অন্ধকারে কি করে বুঝবে যে ঘর ঠিক করতে হবে কিনা। এবার রতনপালি হেসে জানায় সে লাইটই জ্বালাতে যেত, তার আগেই তারা লাইট জ্বালিয়ে ফেলে। এরপর রতনপালি এটা ওটা বাহানা দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায় আর সাথে করে ধনিয়াকে নিয়ে যায় তার মাথা টিপে দেওয়ার জন্য। হরি কিছুতেই রতনপালির কথা বিশ্বাস করতে পারছিল না। সে বারংবার নিজেকে প্রশ্ন করতে লাগলো রতনপালি কেন তার ঘরে লুকিয়ে লুকিয়ে এসেছে। এদিকে আবার যুগ কৃষ্ণই নদীতে ঘুরপাক খাচ্ছিল। ঘন কালো মেঘের গর্জন শুরু হয়ে যায়। কৃষ্ণই নদীর জলের প্রবাহ আরও বেড়ে যায়। যুগ নদী পার করতে করতে ভাবতে থাকলো কিছুক্ষণ আগেই যেখানে নদী ধীর গতিতে বয়ে চলেছিল সেখানে স্রোত হঠাৎ এত বেড়ে গেল কেন। যুগ ভাবল এই সময় নদী পার করার থেকে পিছনে চলে যাওয়াই শ্রেয়। ঠিক সেই সময় পুনরায় এক মহিলা কণ্ঠ শোনা গেল, কাছে এসো যুগ, কাছে এসো। এই কামুক কণ্ঠে যুগ যেন সমস্ত কিছু ভুলে নদী পার করে ফেলে। নদী পার করতেই যুগ রঙ্কাপূজা গ্রামে পৌঁছে যায় আর তার সাথে সাথে সেই মহিলা কণ্ঠও থেমে যায়। যুগ চিৎকার করতে থাকে, কোনো শব্দও সে চারদিকে শুনতে পেল না। সে পুনরায় আমোদিতার কথা মনে করতে থাকে আর ঠিক সেই সময় জোর বিদ্যুতের শব্দ শুনতে পায় সে। সেই সময় সে ভাবল আমোদিতার কাছে যাবে। এই ভেবে পিছন ফিরতেই একটা দমকা হাওয়া বয়ে যায়। সে কোনোরকমভাবে চোখ ডোলে তাকাতেই এক নীল রঙের বস্তু দেখতে পায়। যুগ সেদিকে এগিয়ে যেতে থাকে। সে যত কাছে যায় তত ওই বস্তু চলচল করতে থাকে। হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। এদিকে অভিমন্যু, কায়ার আর কচু গ্রেভিয়ার্ড কোঠিতে বসে মদ্যপান করার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই সময়ে অভিমন্যু যুগকে নিয়ে চিন্তা করতে থাকে আর তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন বারংবার কেটে যায়। আবহাওয়া খারাপ পরিস্থিতির জন্য তারা ভেবে নেয় যে যুগ হয়তো আজকে আর আসবে না। কচু আর কায়ার নেশায় ডুবে যায়, কিন্তু অভিমন্যু যুগের চিন্তা করতে থাকে। অপরদিকে যুগ রঙ্কাপূজা গ্রামে, সেখানে ক্রমাগত বিদ্যুৎ চমকে যাচ্ছিল। সে বালি সরিয়ে সরিয়ে ওই নীল বস্তুকে ভেতর থেকে বাইরে বের করে আনে। সেই নীল বস্তু আর কিছু নয়, সে এক নীল পদ্ম। সেই পদ্ম দেখে অবাক হয়ে যায়। ওই পদ্মতে হাত দেওয়া মাত্রই যেন ঝোড়ো হাওয়ার তেজ আরও বেড়ে গেল। নদীর স্রোত কারেন্টের মতো হয়ে গেল আর সে দেখল ধীরে ধীরে ওই নীল পদ্মের পাপড়ি নিজে নিজেই খুলতে লাগলো এবং সেই পাপড়ি থেকে একের পর এক জ্যোৎস্না পোকা বেরিয়ে আসে। এক সময় এত পরিমাণ জ্যোৎস্না পোকা বেরোয় যে পুরো রঙ্কাপূজা গ্রাম আলোয় আলোকিত হয়ে যায়। আর ওই পদ্ম ধীরে ধীরে শুকিয়ে কালো হয়ে যায় আর ধীরে ধীরে ওই নীল পদ্ম আগুনে পুড়ে ছাইও হয়ে যায় যুগের চোখের সামনেই। আর যুগও সাথে সাথে ওই পদ্ম মাটিতে ফেলে দেয়। তারপরে তা মিলিয়েও যায়। সাথে সাথে একটা বাজ পড়ার শব্দ ভেসে এলো। ওই জ্যোৎস্না পোকার দিকে খেয়াল পড়তেই যুগ খেয়াল করলো ওই পোকাগুলো একত্রিত হয়ে একা একটা নারী মূর্তি ধারণ করেছে
এটা লক্ষ্য করতেই সে পিছন থেকে একটা স্পর্শ অনুভব করল। ভয়ার্তভাবে পিছনে তাকিয়ে সে দেখে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে যামিনী। যুগ যেন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। কালো শাড়ির সাথে কালো ব্লাউজ পরে আছে, তার মুখ থেকে ছোট্ট ছোট্ট জলের বিন্দু দেখা যাচ্ছে। তার হাতের কোনোই অবধি কালো হ্যান্ড গ্লাভস আর পায়ে কালো হিল জুতো। তাকে দেখে যুগের শরীরে যেন কামুক উত্তেজনা রন্ধ্রে রন্ধ্রে জাগ্রত হয়ে গেল। যুগের চোখ যেন যামিনীর চেহারা থেকে সরাতে পারছিল না সে। যুগের সাথে এতক্ষণ যা ঘটছিল সে একবার ভাবলেও যামিনীর সাথে আলোচনা করবে, কিন্তু যামিনী যদি এইসবে বিশ্বাস না করে তাহলে সে যুগকে পাগলই ভাববে। তাই সে আর কিছু বলল না তাকে। তবে সে যামিনীকে জিজ্ঞেস করে বসে সে এতদিন কোথায় ছিল। যামিনী উত্তরে জানায় সে এখানেই ছিল। যুগ বিশদে জানতে চাইলে সে কথা ঘুরিয়ে দিয়ে প্রশ্ন করে যুগ তার কথা একদিনও মনে করেছিল কিনা। যুগ তো যামিনীর কথা সবসময় মনে করে, কিন্তু তা প্রকাশ করার সাহস পেল না। যামিনী নিজেই যুগের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসে যুগ তাকে পছন্দ করে কিনা। যুগ কোনো কথার উত্তর না দিয়ে এদিক ওদিকে তাকাতে থাকে। যামিনী একসময় বলে বসে, এই এদিক ওদিক তাকাচ্ছ কি? হ্যাঁ, যক্ষিণী ওখানে নেই, যক্ষিণী তোমার সামনে। ঠিক সেই সময় জোর বিদ্যুৎ চমকানোর দরুন যুগ সেই কথাটা ঠিক শুনতে পায়নি। যামিনী ও যুগের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। যুগ এই রাতে বাড়ি পৌঁছবে কি করে তা ভাবতে লাগলে যামিনী জানায় তার সাথে আজ রাতটা থেকে যেতে। তাই যামিনী আগে আগে একটা ঝুপড়ির দিকে এগোতে লাগলো, আর যুগও ভাবতে লাগলো যামিনী ওখানে গিয়ে কি করছে। এরপরে যুগ দেখলো যামিনী গাছের ডাল নিয়ে আসছে, তারপর সেই ডাল দিয়ে সুন্দর ঝুপড়ি বানিয়ে ফেলল। যুগ যামিনীর দিক থেকে যেন চোখই সরাতে পারছিল না। যামিনী ঠান্ডা ও ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে আজ মিলনের রাত এসে গেছে। যা শুনে যুগ একবার ভীতগ্রস্ত হয়ে পড়ে। যামিনীর সাথে সাথে কথা ঘুরিয়ে দেয়। কিছুক্ষণ পর যুগ জানায় যে তার ভীষণ খিদে পেয়েছে, তাই যামিনী নদীর ধারে চলে যায়, যুগও তার সাথে সাথে যায়। এরপর যামিনী নদীতে হাত ঝুঁকিয়ে কিছু একটা তুলে নেয়। যুগ দেখে যামিনীর হাতের মধ্যে রয়েছে বিশাল বড় একটা মাছ, যেটা দেখেই যুগ হকচকিয়ে যায়। সে ভাবতে থাকে এটা কি করে সম্ভব, এইভাবে অনেকগুলো মাছ একসাথে কি করে ধরা সম্ভব। ঠিক সেই সময় যামিনী আর একটা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গেলেই যুগ তাকে ধরে ফেলে। যামিনীর বক্ষ যুগলের সাথে যুগের হাত লেগে যায়। মাঝে শুধু যুগের হাতে থাকা মাছটা যামিনীর বক্ষের খাঁজে আটকে যায়। ধীরে ধীরে তাদের নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত বাড়তে থাকলো। দুজনের কামনা বাড়তে লাগলো। যুগ যেন সমস্ত কিছু ভুলে যেতে থাকলো। সমস্ত নিয়ন্ত্রণ চলে যায় যামিনীর কাছে। যুগ ধীরে ধীরে তার হাত যামিনীর কোমরের কাছে নিয়ে যায়। যামিনীও সাথে সাথে শিউরে ওঠে এবং আরও দ্রুত নিঃশ্বাস নিতে থাকে। ঠিক সেই সময়ে ওই মাছও যামিনীর বক্ষের খাঁজে আটকে যায়। মাছের নড়াচড়াতে যুগের জ্ঞান ফেরে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর যুগের আবার আমোদিতার কথা মাথায় আসে। যুগ সাথে সাথে বলে ওঠে, যামিনী আমাকে মাছগুলো দিয়ে দাও, আমাকে আমোদিতার কাছে যেতে হবে, আমরা একসঙ্গে বসে রাতে খাবো। যামিনী ভাবতে থাকে যুগের আবার এই কী হলো, সে আমোদিতা করছে কেন। যামিনীর কি মনে হলো যামিনী যুগের হাতটা নিজের হাতে তুলে নিল। হাত ছুঁয়ে যামিনী যুগের চোখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। যুগ কিছু একটা কথা বলার চেষ্টা করলে যামিনী তাকে থামিয়ে দেয় এবং এক নজরে যুগের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ তাকানোর পর যুগ লক্ষ্য করে যামিনীর চোখ থেকে একটা সাদা জ্যোতি বেরিয়ে আসে। কিছুক্ষণ পর যামিনী বুঝতে পারে আমোদিতা যুগের ওপর জাদুটনা করছে। সে মনে মনে আমোদিতার উপরে ভীষণ রেগে যায় আর যুগকে বাহানা দিয়ে কৃষ্ণই নদী থেকে হাতে করে জল তুলে সেই জলে মন্ত্রপাঠ করে যুগকে সেই জল খাইয়ে দেয় সে। যুগ ধীরে ধীরে আমোদিতার কথা ভুলতে শুরু করে। যামিনী যুগকে জিজ্ঞেস করে আর আমোদিতার কথা তার মনে পড়ছে কিনা। যুগ হতবাক হয়ে ভাবতে থাকে সে কেন আমোদিতার কথা ভাবতে যাবে। বেশ কিছুক্ষণ পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে আর সেই জন্য তারা যামিনীর তৈরি করা ঝুপড়িতেই ঢুকে পড়ে এবং সেখানে তারা রাত কাটায়। পরের দিন সকাল প্রায় 8টা বাজে। রঙ্কাভুজা গ্রামে আমোদিতা বাড়ির ছাদে গিয়ে যুগকে ফোন করতে থাকে, কিন্তু ফোন যাচ্ছিল না কিছুতেই।
সেই সময় সেখানে রজনী চলে আসে এবং আমোদিতা রজনীকে যুগের না ফোন ধরা নিয়ে কথা বলে। এরই সাথে সে জানায় রাতে যুগের তার কাছে আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খবরই নেই। তাই নিয়ে সে চিন্তায় আছে। রজনী তাকে বুদ্ধি দেয় যে গ্রেভিয়ার্ড কোঠিতে যাওয়ার জন্য। এদিকে গ্রেভিয়ার্ড কোঠিতে কায়ার, কচু আর অভিমন্যু সেই সময় ঘুমোচ্ছিল। আর তখন হঠাৎ করে দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পায় তারা। কায়ার কোনো রকমে ঘুম থেকে উঠে নিচে দরজা খুলে দেখে যুগ বাইরে দাঁড়িয়ে রয়েছে। যুগ তাকে দেখে বুঝে যায় সারা রাত ধরে তারা পার্টি করেছে, প্রচুর পরিমাণ মদ্যপান করেছে। এরপর যুগ আর কায়ার ভেতরে ঢুকলে দেখতে পায় ততক্ষণে অভিমন্যু আর কচু উঠে পড়েছে। কচু প্রশ্ন করে বসে সে কাল রাতে আমোদিতার সাথে কেমন কাটালো। যুগ এই কথা শুনে পুনরায় অবাক হয়ে যায়। সে প্রশ্ন করে সে কেন আমোদিতার সাথে থাকতে যাবে। অভিমন্যু অবাক হয়ে যায়। তাহলে কি যুগের বশীকরণ কেটে গেল? কথোপকথনের মাঝেই যুগ বলে বসে সারা রাত সে যামিনীর সাথে কাটিয়েছে। আর সেটা শুনে প্রত্যেকেই অবাক হয়ে যায়। এখনও সকলের মধ্যে সংশয় থেকে যায় যামিনী আসলে যুগিনী কিনা, আর কেন সে যুগের সাথে বারংবার দেখা করে। যুগের সাথে তার সম্পর্কটাই বাকি জানবো পরবর্তী এপিসোডে। আপনাদের যক্ষিণীর প্রতি ভালোবাসা দেখে আমরা আবারও যক্ষিণী পর্ব নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান যক্ষিণীর পর্ব আপনারা পুনরায় চান কিনা, আর এই পর্বটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।